বাংলা ব্যাকরণ এবং নির্মিত প্রথম পরিচ্ছেদ ভাষা। সাধু এবং চলিত রীতির পার্থক্য। পৃথিবীর সব উন্নত ভাষার মতো বাংলা ভাষারও একাধিক আলাদা রূপ আছে। একটি বলার ভাষা বা মৌখিক রূপ, অপরটি লেখার ভাষা বা রৈখিক রূপ। ভাষার মৌলিক রূপের আবার দুটি রীতি রয়েছে, যথা আঞ্চলিক রীতি ও প্রমিত রীতি। অপরদিকে লৈখিক রূপেরও দুটি আলাদা রীতি আছে, যেমন চলিত রীতি এবং সাধু রীতি। বাংলা ভাষার এই প্রকার বা রীতিভেদ নিচের ছকের সাহায্যে দেখানো হলো। বাংলা ভাষাকে আমরা প্রথমে দেখেছি যে মৌলিক এবং লৈখিক এই দুটি ভাষায় পার্থক্য করা যায়, এবং মৌখিক আবার দুই প্রকার, আঞ্চলিক প্রমিত আর লৈখিক চলিত এবং সাধু। আঞ্চলিক ভাষারীতি। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের বাঙালি জনগোষ্ঠী মুখে মুখে যে ভাষারীতিতে মনোভাব ব্যক্ত করে, সেই ভাষারীতি আমাদের আঞ্চলিক ভাষারীতি নামে অভিহিত। অর্থাৎ অঞ্চলভেদে বাংলা ভাষার প্রচলিত কথ্য রূপকেই আঞ্চলিক ভাষারীতি বলে। যেমন বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক রীতি উগ্গুয়া মাইনসের দুয়া ফোয়া আসিল, অর্থাৎ একজন লোকের দুটি ছেলে ছিল। আঞ্চলিক ভাষাকে উপভাষাও বলে। আঞ্চলিক ভাষায় শব্দের বহু বিচিত্র রূপ দেখা যায়। যেমন ছেলে শব্দটি অঞ্চলভেদে ছোয়াল, ছাওয়াল, সাবাল, সেইলে, পোলা, পোয়া, ফুরা, বেটা, বেডা, পুত, হুত ইত্যাদি উচ্চারিত হয়। প্রমিত ভাষারীতি। বিভিন্ন ভাষারীতি কালক্রমে পরিমার্জিত হয়ে সবার গ্রহণযোগ্য একটি রূপ লাভ করে। এই ভাষারীতি সাধারণত শিক্ষিত লোকের কথাবার্তা এবং নিত্য ব্যবহারে আরও আকর্ষণীয় হয়। ভাষাও যে শ্রমসাধ্য, প্রযত্নলব্ধ এবং শেখার কোনো বিষয়, প্রমিত ভাষারীতি তারই প্রমাণ। এক কথায় ভাষার সর্বজন গ্রাহ্য ও সমকালের সর্বোচ্চ মার্জিত রূপকেই প্রমিত ভাষারীতি বলে। আমি আবার বলছি, এক কথায় ভাষার সর্বজন গ্রাহ্য ও সমকালের সর্বোচ্চ মার্জিত রূপকেই প্রমিত ভাষারীতি বলে। অর্থাৎ যে ভাষাটি আমরা পরস্পরের সাথে ব্যবহার করে আমরা সরাসরি বুঝতে পারবো, কোনো আঞ্চলিকতা থাকবে না, তাকেই আমরা প্রমিত ভাষারীতি বলি। যেমন একজনের দুটো ছেলে ছিল, সাধু ভাষারীতি। যে ভাষারীতি অধিকতর গাম্ভীর্যপূর্ণ, তৎসম শব্দবহুল, ক্রিয়াপদের রূপ প্রাচীন রীতি অনুসারে এবং আঞ্চলিকতা মুক্ত, তাই হলো সাধু ভাষারীতি। যেমন এক ব্যক্তির দুটি পুত্র ছিল, এই রীতি এখন শুধু লিখিত গদ্যে পরিদৃষ্ট হয়। চলিত ভাষারীতি। ভাগীরথী নদীর তীরবর্তী অঞ্চলের স্থানসমূহের মৌখিক ভাষারীতি মানুষের মুখে মুখে রূপান্তর লাভ করে প্রাদেশিক শব্দাবলী গ্রহণ এবং চমৎকার বাকভঙ্গির সহযোগে গড়ে ওঠে। এই ভাষারীতিকে চলিত ভাষারীতি বলে। এই রীতি মৌখিক এবং লৈখিক হয়, উভয় ক্ষেত্রেই আকর্ষণীয় এবং আদরণীয়। যেমন একজন লোকের দুটি ছেলে ছিল। সাধু ভাষারীতির বৈশিষ্ট্য। সাধু ভাষার রূপ অপরিবর্তনীয়, অর্থাৎ সাধু ভাষার কোনো পরিবর্তন হয় না। অঞ্চলভেদে বা কালক্রমে এর কোনো পরিবর্তন হয় না। এ ভাষারীতি ব্যাকরণের সুনির্দিষ্ট নিয়ম অনুসরণ করে চলে। এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত এবং সুনির্দিষ্ট। সাধু ভাষারীতিতে তৎসম এবং সংস্কৃত শব্দের ব্যবহার বেশি বলে এ ভাষায় এক প্রকার আভিজাত্য এবং গাম্ভীর্য আছে। সাধু ভাষারীতি শুধু লেখায় ব্যবহৃত হয়, তাই কথাবার্তা, বক্তৃতা, ভাষণ ইত্যাদির উপযোগী নয়। সাধু ভাষারীতিতে সর্বনাম এবং ক্রিয়াপদের পূর্ণ রূপ ব্যবহৃত হয়। চলিত ভাষারীতির বৈশিষ্ট্য। চলিত ভাষা সর্বজন গ্রাহ্য, মার্জিত এবং গতিশীল ভাষা, তাই এটি মানুষের কথাবার্তা এবং লেখার ভাষা হিসেবে গৃহীত হয়েছে। এটি পরিবর্তনশীল। এই ভাষারীতি ব্যাকরণের প্রাচীন নিয়মকানুন দিয়ে সর্বদা ব্যাখ্যা করা যায় না। চলিত ভাষারীতিতে অপেক্ষাকৃত সহজ সরল শব্দের ব্যবহার বেশি বলে এটি বেশ সাবলীল, চটুল এবং জীবন্ত। বলার এবং লেখার ভাষা বলেই এই ভাষা বক্তৃতা, ভাষণ, নাটকের সংলাপ এবং সামাজিক আলাপ আলোচনার জন্য অত্যন্ত উপযোগী। চলিত ভাষারীতিতে সর্বনাম এবং ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়। সাধু এবং চলিত ভাষারীতির মধ্যে নানা দিক থেকে বেশ কিছু পার্থক্য রয়েছে। এই দুই ভাষারীতির বৈশিষ্ট্য থেকেই তার ধারণা পাওয়া যায়। নিচে সাধু এবং চলিত ভাষারীতির কয়েকটি পার্থক্য দেখানো হলো। সাধু ভাষারীতিতে আমরা দেখি, সাধু ভাষারীতি সর্বজন গ্রাহ্য লেখার ভাষা, আর এদিকে চলিত ভাষারীতি সর্বজন বোধ্য মুখের এবং লেখার ভাষা। পার্থক্যটা বোঝা যাচ্ছে খুব সহজেই। সাধু ভাষারীতি হচ্ছে সর্বজন লেখার ভাষা, আর এটি লেখার এবং মুখের দুটোরই ভাষা। সাধু ভাষারীতি সবসময় ব্যাকরণ নিয়ম মেনে চলে, চলিত ভাষারীতি সবসময় ব্যাকরণ প্রাচীন নিয়ম মেনে চলে না। সাধু ভাষায় পদবিন্যাস রীতি সুনির্দিষ্ট, চলিত ভাষায় পদবিন্যাস রীতি অনেক সময় পরিবর্তিত হয়। সাধু ভাষায় তৎসম বা সংস্কৃত শব্দের ব্যবহার বেশি, চলিত ভাষায় তৎসম বা সংস্কৃত শব্দের ব্যবহার কম। সাধু ভাষা বক্তৃতা এবং ভাষণের উপযোগী নয়,
চলিত ভাষা বক্তৃতা, ভাষণ এবং নাটকের সংলাপের উপযোগী। সাধু ভাষায় সর্বনাম, ক্রিয়া এবং অব্যয় পদের পূর্ণরূপ ব্যবহৃত হয়। চলিত ভাষায় সর্বনাম, ক্রিয়া এবং অব্যয় পদের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়। সাধু ভাষা গুরুগম্ভীর, দুর্বোধ্য এবং মন্থর। চলিত ভাষা চটুল, সরল এবং সাবলীল। সাধু ভাষারীতি অপরিবর্তনীয়, তাই কৃত্রিম। চলিত ভাষারীতি পরিবর্তনশীল, তাই জীবন্ত। তাহলে আমরা পার্থক্যগুলো খুব সহজেই বুঝতে পারলাম। আবার ভালোভাবে পড়ব, মনে রাখবো এবং লিখে প্র্যাকটিস করব। নিচের কয়েকটি ক্ষেত্রে সাধু এবং চলিত ভাষারীতির পার্থক্য দেখা যায়, যথা বিশেষ্য পদের রূপে, সর্বনাম পদের রূপে, ক্রিয়াপদের রূপে এবং অব্যয় পদের রূপে। চলে যাচ্ছে অপর পৃষ্ঠায়। বিশেষ্য পদের রূপ পার্থক্য বা রূপের পার্থক্য। সাধুতে যেমন অগ্নি, আমরা চলিততে বলি আগুন। কর্ণ, কান। চন্দ্র, চাঁদ। চাঁদ উচ্চারণ করার সময় যে চন্দ্রবিন্দু রয়েছে তার নাসারন্ধ্র বা নাক থেকে বের হয়ে আসবে চাঁদ। চাঁদ নয়, চাঁদ। দন্ত, দাঁত। পক্ষী, পাখি। ব্যাঘ্র, বাঘ। মৎস্য, মাছ। হস্তি, হাতি। সর্বনাম পদের রূপের পার্থক্য সাধু এবং চলিততে। এই, এ। ইহা, এ। ইহাকে, একে। ইহাদের, এদের। উহা, ও। উহাদিগের, ওদের। কাহাকে, কাকে। কেহ, কেউ। তাহা, তা। তাহার, তার। যাহা, যা। যাহাদের, যাদের। ক্রিয়াপদের রূপের পার্থক্যগুলো দেখতে পাচ্ছি। আসিয়া, এসে। করিয়া, করে। করিয়াছে, করেছে। খাইতেছিল, খাচ্ছিল। গিয়াছিল, গেছিল। ঘুমাইতেছে, ঘুমাচ্ছে। চলিল, চলল। চাহিয়া, চেয়ে। জ্বালাইয়া, জেলে। ডাকিতেছে, ডাকছে। নিদ্রা যাওয়া, ঘুমানো ইত্যাদি। পরিব, পড়ব। পার হইয়া, পেরিয়ে। ফুটিয়া, উঠিয়াছে। ফুটে উঠেছে। বলিয়াছিলেন, বলেছিলেন। বলিয়া, বলে। বলিতে থাকিবে, বলতে থাকবে। ভাঙিয়া যাইতে লাগিল, ভেঙে যেতে লাগলো। লম্ফ প্রদান করিল, লাফ দিল। শুনিল, শুনল। শুনিয়াছিল, শুনেছিল। শয়ন করিলেন, শুলেন। শ্রবণ করিলাম, শুনলাম। অব্যয় পদের রূপের পার্থক্য যেমন দেখতে পাচ্ছি। অদ্য, আজ। অদ্যাপি, আজও। কদাচ, কখনো। তথাপি, তবুও। নচেত, নইলে। নতুবা, নইলে। প্রায়শ, প্রায়ই। যদ্যাপি, যদিও। সাধু এবং চলিত ভাষারীতির উদাহরণ। সাধু ভাষারীতি। উপন্যাসের অনুরূপ কোনো বস্তু আমাদের প্রাচীন সাহিত্যে খুঁজিয়া পাওয়া যায় না। শুধু আমাদের দেশ বলিয়া নহে, পৃথিবীর কোনো দেশেরই পুরাতন সাহিত্যে উপন্যাসের দর্শন মিলে না। উপন্যাসের প্রধান বিশেষত্বই এই যে ইহা সম্পূর্ণ আধুনিক সামগ্রী। চলিত ভাষারীতি। একে একে গাড়িগুলো ছেড়ে দিলে আমার গাড়িটাও চলতে শুরু করলে। স্টেশন দূরে নয়, সেখানে পৌঁছে নামতে গিয়ে দেখি অতিথি দাঁড়িয়ে। কিরে, এখানেও এসেছিস? সে লেজ নেড়ে জবাব দিলে, কি জানি, মানে তার কি। কর্ম অনুশীলন। মানুষ ভাষার সাহায্যে মনের কি কি ভাব প্রকাশ করতে পারে তার একটি তালিকা তৈরি করো। একজন ভাষাবিদের নাম উল্লেখ করে ভাষা সম্পর্কে তিনি যে সংজ্ঞা দিয়েছেন তা লেখো। আমার কার্য আমি করিয়াছি, এক্ষণ তাহাদিগের ইচ্ছা হইলে আমাকে পুরস্কার প্রদান করিবে। এই রকম করে সাধু ভাষায় 10টি বাক্য তৈরি করো। তারপর সেগুলোকে চলিত ভাষায় রূপান্তর করে দেখাও। তোমার পঠিত একটি গল্প থেকে বিভিন্ন পদের একটি তালিকা তৈরি করো। তারপর সেগুলোর সাধুরূপের সাহায্যে 10টি বাক্য রচনা করো।